বাংলাদেশের শিক্ষার্থী মানেই যেন শুধু পরীক্ষার খাতা নয়, রাস্তার স্লোগানও। প্রশ্ন হলো, এটা কি সত্যি ব্যতিক্রম, নাকি এটাই ভূখণ্ডের ইতিহাসের ধারাবাহিকতা? আর যখন একটি জাতির শিক্ষার্থীরা বারবার রাস্তায় নামে, তখন তা আসলে কি বলে? রাষ্ট্রের ব্যর্থতা নাকি নাগরিক সমাজের শক্তি? গল্পটা আজকের নয়। 1952 সালে ভাষার অধিকারের জন্য রাস্তায় নেমেছিল এই ভূখণ্ডের শিক্ষার্থীরাই। এরপর 1969-এর গণ অভ্যুত্থান, 1971-এর মুক্তিযুদ্ধে ছাত্রদের ভূমিকা, 1990-এ স্বৈরাচার এরশাদের পতন, প্রতিটি বাকি সামনের সারিতে ছিল ছাত্ররা। তারপর 2018 কোটা সংস্কারের দাবি, নিরাপদ সড়কের দাবি, আর সবচেয়ে সাম্প্রতিক অধ্যায় 2024 সালের জুলাই অভ্যুত্থান, যা শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবি নিয়ে, আর শেষ পর্যন্ত রূপ নেয় এক ব্যাপক গণ আন্দোলনে। যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই আন্দোলনে প্রাণহানির সংখ্যা ছিল উদ্বেগজনক। শুধু ঢাকাতেই অন্তত কয়েক ডজন মানুষ নিহত হন সংঘর্ষে। দেশ জুড়ে সেই সংখ্যা আরও বেড়েছিল। ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থাও এই সহিংসতায় শিশু কিশোরদের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। প্রশ্ন উঠতে পারে, শিক্ষার্থীরা কি শুধু বাংলাদেশের রাস্তায় নামে? উত্তর হলো না। ইতিহাস জুড়েই ছাত্ররা রাজনৈতিক পরিবর্তনের অগ্রভাগে থেকেছে। ফ্রান্সের মে 68, দক্ষিণ কোরিয়ার গণতন্ত্র আন্দোলন, চিলির শিক্ষা সংস্কার আন্দোলন, হংকংয়ের ছাতা আন্দোলন, সাম্প্রতিক শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট বিরোধী আন্দোলন। তার জবাব তারাই। যেসব দেশে প্রাতিষ্ঠানিক বিরোধী রাজনৈতিক জায়গায় সংকুচিত, সেখানেই ছাত্র সংগঠনগুলো প্রায় বিকল্প রাজনৈতিক কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়। এটা দক্ষিণ এশিয়া ও লাতিন আমেরিকার একাধিক দেশে দেখা গেছে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য সম্ভবত মাত্রায়, ধারাবাহিকতায় আর ফলাফলে। বাংলাদেশে ছাত্র আন্দোলন শুধু বিক্ষিপ্ত ঘটনা নয়, এটি বারবার সরকার পতনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা তুলনামূলকভাবে কম দেশেই ঘটে। এখানেই আসল বিতর্ক। একদল বিশ্লেষক মনে করেন, ছাত্র আন্দোলনের এই পুনরাবৃত্তি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতারই প্রতিফলন। এই যুক্তি অনুযায়ী, যখন সংসদে কার্যকর বিরোধী দল থাকে না, যখন ছাত্র সংসদ নির্বাচন দশকের পর দশক বন্ধ থাকে, যখন প্রশাসনিক অভিযোগ নিষ্পত্তির স্বাভাবিক পথ কার্যকর নয়, তখন রাস্তাই হয়ে ওঠে একমাত্র মাধ্যম। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন প্রায় 3 দশক বন্ধ ছিল, যা অনেকের মতে শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধিত্বের জায়গায় সংকুচিত করেছে। অন্যদিকে কেউ কেউ এই আন্দোলনকে ভিন্নভাবে দেখেন। রাষ্ট্রের ব্যর্থতার চিহ্ন হিসেবে নয়, বরং একটি সক্রিয়, রাজনীতি সচেতন তরুণ প্রজন্মের প্রকাশ হিসেবে। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী ছাত্ররা যে অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হতে পারে, প্রতিবাদ করতে পারে বা কখনো কখনো ফলাফল আদায় করতে পারে, এটিই বরং একটি জীবন্ত নাগরিক সংস্কৃতির লক্ষণ। 2024 সালের অভ্যুত্থান এর একটি বড় উদাহরণ। তবে এই আন্দোলনগুলোর একটি বাস্তব মূল্য আছে। শিক্ষাবর্ষ পিছিয়ে যায়, পরীক্ষা স্থগিত হয়, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়, আর সবচেয়ে বড় কথা, মানুষের প্রাণ যায়। 2024 সালের আন্দোলনে যে সহিংসতা ঘটেছিল, তা শুধু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নয়, শিক্ষার্থী সমাজের সামষ্টিক স্মৃতিতেও গভীর দাগ রেখে গেছে। তাহলে প্রশ্নটা রয়ে যায় খোলা, বাংলাদেশের শিক্ষার্থীরা কি বেশি আন্দোলন করে? এই আন্দোলন কি রাষ্ট্রের ব্যর্থতার প্রতিচ্ছবি, নাকি একটি জাতির আত্মরক্ষার সহজাত প্রবৃত্তি? উত্তরটা হয়তো এক কথায় নেই, কিন্তু একটা কথা স্পষ্ট, যতদিন প্রতিষ্ঠান আর রাস্তার মধ্যে দূরত্ব থাকবে, ততদিন এই ক্লাসরুম রাজপথেই থেকে যাবে। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।